নমস্কার বন্ধুরা, আজকে সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প ভয়, লেখক মঞ্জিল সেন। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, শ্রাবণের অঝোর ধারা। কমলেশের বৈঠকখানা ঘরে আমরা কয়েকজন গোল হয়ে বসে তাস খেলছিলাম। অকশন ব্রিজ। আমরা কেউই পাকা তাসুরে নই, তাই অকশন ব্রিজটাই পছন্দ করি। এ ব্যাপারে কমলেশের উৎসাহটাই সবচেয়ে বেশি, আর সবচেয়ে বেশি বকুনি খায় ও ভুলভাল খেলার জন্য। বন্ধুপত্নী একটা বড় জামবাটি ভর্তি তেলমুড়ি দিয়ে গেল, সঙ্গে পেঁয়াজি। এতক্ষণ বসে বসে ভেজেছে, আর পাঁপড় ভাজা, কাঁচা লঙ্কা তো ছিলই। দেখতে দেখতে বাটি খালি, আর কমলেশদের বিরুদ্ধে আবার আমরা একটা রাবার পেলাম। কমলেশের পার্টনার হেমাঙ্গ ওকে এই মারে কি সেই মারে। রঙের হিসেব রাখতে পারে না, তবু তাস খেলার শখ আছে। হেমাঙ্গ রাগী গলায় বলল, কোথায় 2-10 ডাউন হয় না গেমটা ওদের পাইয়ে দিল। মাথায় গোবর ছাড়া আর কিছু নেই। কমলেশ অপরাধীর মতো মাথা চুলকোতে থাকে। সত্যি ও বেচারা কিছুতেই তাসের হিসেব রাখতে পারে না, অথচ ওকে খেলা থেকে বাদও দেওয়া যায় না। আমি ঘড়ি দেখলাম, রাত 8টা। এদিকে বৃষ্টি থামার নাম নেই। অনন্ত ছিল আমার পার্টনার। ও বলল, ধুর, আর তাস খেলতে ভাল লাগছে না। এই বর্ষায় জম্পেশ করে কেউ যদি একটা ভূতের গল্প বলে তবে জমবে ভালো। ওর কথায় আমরা সবাই সায় দিলাম। কমলেশ ভেতরে গিয়ে আরেক প্রস্থ চায়ের কথা বলে এলো, কিন্তু গল্পটা বলবে কে? আমরা সবাই ওর মুখের দিকে তাকালাম। নবেন্দু এতক্ষণ চুপচাপ একটা বই পড়ছিল। ও এই আড্ডায় আসে, তবে তাস খেলতে নয়, স্রেফ আড্ডা দিতে। আমরা তাসে মেতে উঠলে ও কিছুক্ষণ খেলা দেখে, তারপর এটা ওটা বই টেনে নিয়ে পড়তে বসে যায়। বই পড়া ওর শখ। বাড়িতে ছোটোখাটো একটা লাইব্রেরি বানিয়ে ফেলেছে। বাংলা ইংরেজি দুরকমেরই ভালো সংগ্রহ আছে। আমাদের সঙ্গে পরিচয় বেশি দিনের নয়। অনন্ত হঠাৎ নবেন্দুর দিকে ফিরে বলল, মশাই, আপনি আমাদের আড্ডায় নতুন। আপনার মুখেই শুনেছি একসময় আপনাকে অনেক ঘোরাঘুরি করতে হয়েছিল। আপনার কি কোনো ভূতের ঘটনা জানা নেই? আচমকা এমন প্রশ্নে নবেন্দু যেন একটু থতমত খেল। তারপর বইটা মুড়ে পাশে রেখে মৃদু হেসে বলল, ভূতের সঙ্গে আমার কখনো মোলাকাত হয়নি, তবে একসময় একটা পরিবেশে খুব ভয় পেয়েছিলাম, মানে যাকে বলে ঘোর আতঙ্ক। সেই ঘটনাই যদি শুনতে চাও তো বলতে পারি। সেই ভালো। হেমাঙ্গ বলল, কমলেশকে নিয়ে তাস খেলার চাইতে সেটা নিশ্চয়ই অনেক বেশি ইন্টারেস্টিং হবে। কমলেশ কিন্তু নির্বিকার। ও ওরকমই, শত বকাঝকাতেও মেজাজ হারায় না। চা এসে গেল। এবার কিন্তু মুড়ি বা পেঁয়াজি নয়, গরম গরম ডালের বড়া। কমলেশের বউ, যাকে বলে পারফেক্ট হোস্টেস, এতটুকু রাগ বিরক্তি নেই। স্বামীর বন্ধুদের খাইয়ে আনন্দ পায়। আমাদের মজলিসটা ওদের বাড়িতে বসার সেটাই প্রধান কারণ। আর সেজন্যে বারবার ভুল করলেও কমলেশকে খেলা থেকে বাদ দেওয়া যায় না। চায়ে চুমুক দিয়ে আর গোটা 2 বড়া মুখে পুড়ে চিবুতে চিবুতে নবেন্দু
সবার মুখের ওপর একবার দৃষ্টি বুলিয়ে নিল, তারপর শুরু করলো। আমার বয়স তখন 20-21, বিয়ে পরীক্ষা দিয়েছি, রেজাল্ট বেরোতে মাত্র 2 মাস দেরি। ভাবলাম কলকাতায় বসে না থেকে কোথাও ঘুরে এলেই বেশ হয়। আমার মেজো মামা তখন বিহারের এক জায়গায় ফরেস্ট অফিসার। তিনি আমাকে পরীক্ষার পর যেতে লিখেছিলেন। মস্ত এক জঙ্গলের ধারে বাংলো ধাঁচের চমৎকার নাকি তার কোয়ার্টার। হাতি, হরিণ, বুনো শুয়োর, খরগোশ এসবের অভাব নেই। আর আছে অসংখ্য পাখি আর ময়ূর, তবে বাঘ ভালুক নেই। মামাবাবু লিখেছিলেন যদি যাই তবে তাকে যেন আগে একটা তার করে দিই। তিনি স্টেশনে লোক পাঠাবেন। স্টেশন থেকে তার বাংলো নাকি 7-8 মাইলের কম নয়। যখনকার কথা বলছি তখন স্টেশনে যানবাহন বলতে কিছু ছিল না, একমাত্র গরুর গাড়ি ছাড়া। ছোট্ট স্টেশন। ভাবলাম হঠাৎ গিয়ে মামাবাবুকে চমকে দেব, তাই তাকে চিঠি বা তারে আমার আসার কথা জানালাম না। বাড়িতে মা বাবাকে অবশ্য সে কথা বললাম না। তারা জানলেন আমি যে ওখানে যাচ্ছি তা মামাবাবুকে জানিয়েই যাচ্ছি। মা আবার মামিমা আর আমার মামাতো বোনের জন্য শাড়ি, জামা আর মামাবাবুর জন্য 1 বাক্স কড়া পাকের সন্দেশ দিয়ে দিলেন। একটা ব্যাগের মধ্যে আমি সব গুছিয়ে নিলাম, মায় আমার জামা কাপড় আর টুকিটাকি জিনিস পর্যন্ত। রাতে ট্রেন। পরদিন স্টেশনে যখন পৌঁছলাম তখন সূর্য মাথার ওপর। মা সঙ্গে খাবার দিয়ে দিয়েছিলেন, তাই রক্ষে। ধারে কাছে কোনো খাবারের দোকান চোখে পড়ল না। একেবারেই জংলা গ্রাম। কয়েকজন দেহাতি মানুষ চোখে পড়ল। তাদের কাছে পথের খোঁজ নিলাম। ফরেস্ট অফিসারের বাংলো সবাই চেনে। বনের ভেতর দিয়ে গেলে পথ সংক্ষেপ হবে ঠিকই, তবে সবাই আমাকে ঘুরপথে যাওয়ার পরামর্শ দিল। বনের মধ্যে পথ হারিয়ে যাওয়ার ভয় আছে, বিশেষ করে যারা এখানকার পথঘাট চেনে না, তাদের পক্ষে ওই ঘুরপথটাই নিরাপদ। আমি ভেবে দেখলাম ঘুরপথে মামাবাবুর বাংলোয় পৌঁছতে সন্ধে হয়ে যাবে, আর বনের ভেতর দিয়ে গেলে বিকেল বিকেলই পৌঁছে যাব। বনের মধ্যে পথ হারাবার কি আছে তা আমার মাথায় ঢুকলো না। আমার তখন তরুণ বয়স, বুক ভরা সাহস। আমি হেঁটেই রওনা দিলাম। স্টেশনে একটা গরুর গাড়ি ছিল, কিন্তু সেটা যাবে আমার উল্টো পথে। তাছাড়া অমন জনবসতি বিরল গ্রাম্য অঞ্চলে মানুষ গাড়ি ঘোড়ার ওপর নির্ভর করে না। মাইলের পর মাইল হেঁটেই যায়, ওটাই ওদের অভ্যেস। এমনকি 10-12 বছরের ছেলে মেয়েরাও মাইলের পর মাইল হাঁটতেই অভ্যস্ত। মামাবাবুর কাছে শুনেছিলাম বনটা উত্তর দক্ষিণে বিস্তৃত, পূব পশ্চিমে তেমন নয়। মাইল 3-4 হবে। আমাকে বন পেরিয়ে পশ্চিম দিকে যেতে হবে, ওখানেই ফরেস্ট বাংলো। আমি হিসেব করে দেখলাম পূব দিক থেকে নাক বরাবর সোজা হাঁটলে আমি বন পেরিয়ে সেখানে পৌঁছতে পারব। পথ ভুল হবার কোনো সম্ভাবনা থাকবে না। ব্যাগটা পিঠে ঝুলিয়ে আমি হাঁটা শুরু করলাম। হাতে একটা মোটা লাঠি নিলাম। বনের ব্যাপার, একেবারে নিরস্ত্র থাকা উচিত নয়। জোর কদমে হাঁটছিলাম, তবু বনের সীমানায় পৌঁছতে বেশ সময় লেগে গেল। হাত ঘড়িতে দেখলাম 2:30 বাজে। তখনও বেলা অনেক আছে। সন্ধ্যের আগেই আমি মামাবাবুর বাংলোয় পৌঁছে তাকে অবাক করে দেব। যেমন ভেবেছিলাম তেমন পশ্চিম দিক, অর্থাৎ
বনের ভেতর দিয়ে সিধে পথ ধরলাম। বন প্রথম দিকে একটু পাতলা, কিন্তু ক্রমেই গভীর হয়েছে। কত রকম গাছ, সব চিনিও না। বিশাল বিশাল গাছ অসংখ্য ডালপালা নিয়ে দাঁড়িয়ে আছে। অনেক জায়গায় সূর্যের আলো মাটিতে পৌঁছয় না। দিনের বেলাতেই অন্ধকার। এবার আমি আমার ভুল বুঝলাম। সঙ্গে টর্চও নেই। দিকভ্রম হওয়ার সম্ভাবনা এড়িয়ে দেওয়া যায় না। এই জন্যই বোধহয় ওখানকার মানুষ আমাকে বনের ভেতর দিয়ে যেতে মানা করেছিল। ওদের কথা শুনলেই বোধহয় ভালো ছিল। যা হোক, আমি দমবার পাত্র নই। এগিয়ে চললাম। প্রায় আধ ঘন্টা হাঁটার পর যেখানে পৌঁছলাম, মনে হলো সেই জায়গাটা আগেও দেখেছি। ভালো করে লক্ষ্য করে দেখলাম একটা শিরীষ গাছ, তার বাকলের কিছুটা চাঁচা। এটা তো আমি আগেই দেখেছিলাম। তবে কি ঘুরে ফিরে একই জায়গায় এসেছি? সোজা না হেঁটে গোল হয়ে ঘুরছি। প্রথমে খুব মজা হলো, একচোট হেসে নিলাম। তারপর অন্য পথ ধরলাম। মিনিট 20 হাঁটার পর আমি চমকে উঠলাম। সেই শিরীষ গাছটার তলাতেই দাঁড়িয়ে আছি। এবার বুকের ভেতরটা কেমন যেন শিরশির করে উঠল। হে কি গোলক ধাঁধায় পড়লাম! বারবার একই ভুল হচ্ছে কেন? মনে মনে পশ্চিম দিক অনুমান করে আবার হাঁটা দিলাম। এদিকে সারা শরীরে ঘামের বন্যা নেমেছে। সেই কখন থেকে হাঁটছি। মাথায় রোদ নিয়েও কম হাঁটা হয়নি। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটু বিশ্রাম নেবার জন্য একটা গাছের তলায় বসে পড়লাম। ওপর দিকে তাকাতেই শরীর হিম হয়ে গেল। সেই শিরীষ গাছের তলাতেই আমি বসে আছি। এতক্ষণ হেঁটে একটুও এগোতে পারিনি। সেই গাছটার কাছেই ফিরে এসেছি। এদিকে তেষ্টায় বুকের ছাতি যেন ফেটে যাচ্ছে। নবেন্দু একটু থামল। তারপর শ্রোতাদের মুখের উপর চোখ বুলিয়ে বলল, আমার তখনকার মনের অবস্থাটা আপনারা একবার ভেবে দেখুন। গভীর অরণ্য, আবছা অন্ধকার, আমি একা, প্রায় নিরস্ত্র, সেই বনে ঘুরপাক খাচ্ছি। বেরুবার কোনো পথ খুঁজে পাচ্ছি না। এদিকে সূর্যাস্ত যাওয়ার সময় হয়ে আসছে। বনের মধ্যে নেমে আসবে নিশ্ছিদ্র অন্ধকার। বন থেকে বেরোবার কোনো আশাই আর থাকবে না। আপনারা প্রত্যেকেই কোনো না কোনো সময়ে ভয় পেয়েছেন। কেউ ভূতের ভয়, কেউ চোর ডাকাতের ভয়, কিংবা অন্য কোনো ধরনের ভয়। কিন্তু সেই পড়ন্ত বেলায় ওই বনের মধ্যে নিঃসঙ্গ নিঃসহায় আমি যা ভয় পেয়েছিলাম তা ভাষায় আপনাদের বোঝাতে পারবো না। সে এক ভয়ঙ্কর অনুভূতি। গা ছমছম করা অনুভূতির চাইতেও অনেক বেশি আতঙ্কজনক। তবে কি বনের এই গোলকধাঁধায় উদ্ভ্রান্তের মতো ঘুরে ঘুরে আমাকে মরতে হবে? শেয়াল আর শকুনে আমার মৃতদেহটা ছিঁড়ে ছিঁড়ে খাবে? ভাবতেও আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তবু তখনও পর্যন্ত কোনো বন্য প্রাণীর মুখোমুখি আমাকে হতে হয়নি। কিন্তু সন্ধ্যার পর তারা যখন খাবারের খোঁজে বেরোবে, তখন বাঘ ভালুক ছাড়া অন্য হিংস্র প্রাণী কি থাকতে পারে না? অজগর, ময়াল, এসব তো বনেই থাকে। তবু আমি সাহসে ভর করে উঠে দাঁড়ালাম। বন পেরোবার আর চেষ্টা নয়, বরং যেদিক থেকে এসেছি সেদিকেই ফিরে যাই। প্রাণে তো বাঁচব। সেই মতো উল্টো দিকে হাঁটা দিলাম। আধ ঘন্টা পরে দেখলাম আমি
সেই শিরীষ গাছটার তলাতেই এসে দাঁড়িয়েছি। সূর্য বোধহয় সেই সময় অস্ত গেল, কারণ ঝপ করে গাঢ় অন্ধকার নেমে এলো। ঠিক ঠিক তখনই মাথার ওপর কর্কশ স্বরে একটা পাখি ডেকে উঠল। তার ডাক মেলাতে না মেলাতেই কয়েকটা শেয়াল একসঙ্গে জানিয়ে দিল, এবার শুরু হলো বন্য প্রাণীদের বিচরণের সময়। আমার সমস্ত সংযম এবার ভেঙে পড়ল। মাটিতে লুটিয়ে পড়ে দুহাতে মুখ ঢেকে আমি হাউ হাউ করে কাঁদতে লাগলাম। কি অসহায় আমি! কেউ নেই আমাকে এই ভয়ালো পরিস্থিতি থেকে উদ্ধার করে। মামাবাবু জানতেও পারবেন না যে বন রক্ষার ভার তার ওপর, সেই বনই গ্রাস করেছে আমাকে। দুশ্চিন্তায় ভয়ে আমি বোধহয় অজ্ঞানী হয়ে গিয়েছিলাম। হঠাৎ মানুষের গলা শুনে ধর্মর করে আমি উঠে বসলাম। তারপর নতুন করে চমকালাম। আমাকে ঘিরে রয়েছে কয়েকজন মানুষ। তাদের চেহারা আর বেশভূষা দেখে বুঝতে পারলাম তারা সবাই আদিবাসী। তাদের একজনের কাছে একটা মশাল ছিল। আমাকে তারা ওখানে অমন অবস্থায় দেখে অবাকই হয়েছিল। আমি যেন প্রাণ ফিরে পেলাম। তাদের বোঝালাম আমি পথ হারিয়ে ফেলেছি, ফরেস্ট অফিসারের বাংলোয় যাব। ওরা ওই বনের আশেপাশেই থাকে। সারাদিন কাজকর্মের পর নিজেদের ডেরায় ফিরছিল। বনের সঙ্গে ওদের যেন নারীর যোগ। আমাকে ওরা মামাবাবুর বাংলোয় পৌঁছে দিল। মামাবাবু অনেক করে বলা সত্ত্বেও একটা পয়সাও নিল না। শুধু বলল, জঙ্গল বাবু, ওদের একদিন ভাত মাংস খাইয়ে দিলেই ওরা খুশি হবে। ওদের মুখেই শুনলাম বনে এক কুহকিনী আছে। পথ না জানা কোনো পথিক বনের ভেতরে ঢুকলে তাকে সেই ঘুরিয়ে মারে। গোলক ধাঁধায় পড়ে সে আর বেরোতে পারে না। তারপর এক সময় ক্লান্ত ক্ষুধার্ত পথিকের রক্ত চুষে খায় সেই ডাকিনী। উপজাতিরা তাকে সন্তুষ্ট করার জন্য প্রতি অমাবস্যার রাতে তার উদ্দেশ্যে মুরগি, হাঁস এসব বলি দেয়। যে শিরীষ গাছটার কাছে বারবার আমি ফিরে আসছিলাম, সেই গাছের তলাতেই নাকি বলি দেওয়া হয়। আমার জোর বরাত, তাই ওরা সেই সময় এসে পড়েছিল। নইলে অন্যান্য হতভাগ্য পথিকের মতো আমাকেও শুকিয়ে মরতে হতো। এটা অবশ্য ওদের কথা। একটু দম নিয়ে নবেন্দু বলল, আজকের বিজ্ঞানের যুগে এসব কথা কেউ বিশ্বাস করবে না, কিন্তু এখনও মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি সেই বনের মধ্যে পথ হারিয়ে আমি ঘুরে মরছি, আর ভয়ে আতঙ্কে আমার যেন দম বন্ধ হয়ে আসে। নবেন্দু তার কাহিনী শেষ করল। বাইরে বৃষ্টিও ততক্ষণে ধরে এসেছে। এতক্ষণ আপনারা শুনছিলেন মঞ্জিল সেনের লেখা গল্প ভয়। গল্পটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।